শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লির দিকে রওনা দিয়েছে। এবং এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তির উপরে মানুষ চড়ে সেই মূর্তি ভাঙার চেষ্টা করছে। এবং বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। পশ্চিমবাংলায় আসতে পারে, পশ্চিমবাংলা থেকে তিনি চলে যেতে পারে লন্ডনে, এরকম খবর কিন্তু আমাদের কাছে আসছে। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ বাবুলাল। দেখুন, শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী। মানুষের ঠেলাই চেপে উনি পদত্যাগ করেছেন, ঠেলাই পড়ে। এখন বিদেশের বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ সেটা একটা বহির্জগতের রাজনীতি। তবুও আবার কিছু কথা বলতেই হয় প্রতিবেশী দেশের নাগরিক হিসাবে, কারণ বাংলাদেশ তো আমাদের বন্ধুভাবাপন্ন রাষ্ট্র, তার উপর অনেক কিছুই আমাদের ডিপেন্ড করে, আবার আমাদের উপরেও ওরা অনেক কিছু ডিপেন্ড করে। এখন এখানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে গণতন্ত্রে যে মানুষ শেষ কথা বলে, এই কথাটা শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন। আমরা দেখে আসছি বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে যেইভাবে যেই কৌশলে পঞ্চায়েত নির্বাচনগুলো হয় বা বিভিন্ন নির্বাচন হয়, ঠিক বাংলাদেশে ঠিক সেরকমভাবে লোকসভা ভোট নির্বাচিত হতো। এবং বাংলাদেশের কিছু বন্ধুবান্ধব আমাদের আছে এবং কিছু আইনজীবী বন্ধু আছেন, যাদের মাধ্যমে বিভিন্ন সময় শুনতে পাই বা জানতে পারি যে বাংলাদেশে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘ গত কয়েক বছর যাবত। তো সেইখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনা অ্যাকচুয়ালি স্বৈরাচারীভাবে প্রধানমন্ত্রীর পদে ছিলেন। ওখানকার মানুষের যেটা দাবি, সাধারণ মানুষের যেটা দাবি, সেই দাবিটাকে আমি বলছি, এটা আমার তো দাবি নয়, বাংলাদেশের আপামর মানুষের দাবি, যে শেখ হাসিনা অগণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীর পদ উনি দখল করেছিলেন। সেই জন্য বাংলাদেশের ছাত্র সমাজ তারা লড়াই সংগ্রাম করে একটা ইনকিলাব, একটা বিপ্লব ঘটিয়েছে। সেই বিপ্লবের ফল কি হলো না, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এখন গা ঢাকা দেওয়ার জন্য আমাদের দিল্লিতে এসেছেন, চৌকিদারের কাছে এসেছেন, যে তাকে চৌকিদারি করার জন্য, তাকে চৌকিদারি হিসেবে চৌকিদারির দায়িত্ব নেওয়ার জন্য আমাদের দিল্লিতে একজন বসে আছেন। আমি তার নাম আর বলছি না, বেকার বলে আর বেশি কিছু করছি না। দিল্লির যে আমাদের চৌকিদার আছে, তার এখন দায়িত্ব হলো আমাদের ভারতবাসীকে নিরাপত্তা না দিয়ে, ভারতবাসীর চৌকিদারিত্ব না করে উনি এখন শেখ হাসিনা চৌকিদারি করবেন। সেই জন্য শেখ হাসিনা যেমন তেন প্রকারে ওই এক শাড়ি এক বস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে যেমন যেভাবেই হোক না কেন প্রাণ বাঁচিয়ে এখন ভারতবর্ষে এসে দিল্লিতে গা ঢাকা দিয়েছে। আর দিল্লির যিনি চৌকিদার আছেন, যিনার বাবা মা বলে কেউ নেই, তিনি ঈশ্বরের সন্তান বলে নিজেকে দাবি করেন, দিল্লির চৌকিদার চোর, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, চিটিংবাজ, তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া। এই তো কথা। মানুষ যে শেষ কথা বলে, জনগণ যে শেষ কথা বলে, জনগণ যখন রাস্তায় নামবে, কারোর কোনো রকমভাবে কোনো ক্ষমতা নেই, সে টিকে রাখতে পারবে না। বাংলাদেশ তার জ্বলন্ত চূড়ান্ত উদাহরণ, বাকি শাসকরা হুঁশিয়ার হয়ে যায়। আমরা দেখেছিলাম যে 2000 সালের আগে তসলিমা নার্সির একটি বই লিখেছিল লজ্জা। সেই বইতে কিছু ধর্ম পীড়ন ও কিছু আপত্তিকর কথাবার্তা লেগে তারপরে দেশ ছাড়ে। সেও এসেছিল এই ভারতে, এখনো ভারতের কোনো রাজ্যে রয়েছে। আর আজকে আবার হাসিনাও চলে আসছে। তাহলে কি বাংলাদেশের বন্ধুত্ব দেশ ইন্ডিয়া, এবং তারা এই জায়গায় এসে আশ্রয়ের একটা স্থান করে তুলেছে? দেখুন, নরেন্দ্র মোদী হচ্ছে শেখ হাসিনার খুব ভালো বন্ধু, আর শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী। এই বন্ধুর সঙ্গে বান্ধবীর কাঁঠালের আঠা যেমন, সেই আঠার মতো সম্পর্ক। সেই সম্পর্ক থেকে দেখতে গেলে যারা বাংলাদেশে কুকর্ম অপকর্ম করে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তারা সবার প্রথমে বেছে নেয় এই ভারতবর্ষকে, আমাদের শান্তির মাটি, গণতন্ত্রের মাটি, এবং যেই মাটিতে মহাত্মা গান্ধীর জন্ম, যেই মাটিতে রবি ঠাকুরের জন্ম, যেই মাটিতে কাজী নজরুলের জন্ম, সেই মাটিকে ওই অপকর্ম দুষ্কৃতিগুলো বাংলাদেশ থেকে কুকর্ম করে আমাদের মাটিতে এসে আশ্রয় নেন। তার কারণ এই 2014 সালের পর থেকে এই জিনিসগুলো বেশি বেশি করে দেখতে পাচ্ছি। তসলিমা নাসরিনের লজ্জাটা আমি নিজেও বইটা পড়েছি এবং দেখেছি, পুরোটা যদিও পড়ার সময় হয়নি। সেখানে দেখেছিলাম কিছু আপত্তিকর ধর্মীয় কিছু বিষয় নিয়ে উনি লেখালেখি করেছিলেন। সেই নিয়ে বাংলাদেশে তুমুল বিক্ষোভ, তুমুল আন্দোলন হয়েছিল, এবং গোটা আপামর বিশ্বের যারা ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তারপরে ওই তসলিমা নাসরিন প্রাণ বাঁচানোর জন্য, নিজেকে আড়াল রাখার জন্য, নিজেকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য ভারতবর্ষকে বেছে নিলেন এবং ভারতবর্ষে আসলেন। তারপরে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতায় আসলেন, তারপর থেকে
এই তসলিমা নাসরিন যেন ভারতবর্ষেরই নাগরিকদের মতো আমাদের মতো তিনি সুযোগ সুবিধা ভোগ করছেন। কিসের স্বার্থে? কেন তসলিমা নাসরিনকে কিসের স্বার্থে এখানে স্থান দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? ওই যে বললাম, হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর আঠার মতো সম্পর্ক, খুব ভালোবাসার সম্পর্ক, বন্ধু বান্ধবীর সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো করছেন। বাংলাদেশে থেকে আগামী দিনে শেখ হাসিনার অসংখ্য এমপিরা ভারতবর্ষে এসে গা ঢাকা দেবে, আবার তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। এটা হচ্ছে, এটা চলছে, এটা চলবেও। আমরা শুনেছি বাংলাদেশের আমাদেরও কিছু পরিচিত লোকজন আছে, তাদের ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা হয়। মিজানুর রহমান আজাহারি তিনি দেশ ছাড়া এই হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল বলে, মানে গণতন্ত্রকে কোনো পাত্তাই দেয় না এই হাসিনা। যা ওনার বিরুদ্ধে কেউ কথা বলে, ওনার সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে দেশ ছাড়তে হয়, অথবা জেলে পচে মরতে হয়, যেমন দেলোয়ার হোসেন সাইদি। দেখুন, বাংলাদেশে আমি বিগত দিন থেকে দেখে আসছি, মানে বাংলাদেশটা অ্যাকচুয়ালি মুসলিম প্রধান রাষ্ট্র। মানে মুসলিম প্রধান বলতে গেলে রাষ্ট্রের কোনো ধর্ম এরকম অর্থে না থাকলেও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আমাদের ভারতবর্ষে যেমন হিন্দু সম্প্রদায়ভুক্তরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন ওরা যেমন আমাদের দেশে যেমন সংখ্যালঘু, তেমন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা তারা সংখ্যালঘু। তো সেইখানেতে সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে কিছু মৌলানা আছেন, যেটা আপনি নাম বললেন, মিজানুর রহমান আজাহারি, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, আরও বিভিন্ন মৌলানারা আছেন। আমরা যে সমসাময়িক রাজনীতি এবং সমসাময়িক যে বাস্তব পরিস্থিতিগুলো যেগুলো দেখছি আমরা প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসাবে, বা বিভিন্ন সংবাদপত্র পত্রপত্রিকা যেগুলো পড়ে দেখতে পাই, ওখানে সরকারের বিরুদ্ধে কিছু বললে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে, সরকারের পক্ষে বললে খুব ভালো কথা, সরকারের বিপক্ষে কিছু বললেই তার ঘাড়ে একটা খাঁড়া নেমে আসে। তাকে হয় দেশ ছাড়তে হবে, তা না হলে কারাগারে বন্দি থাকতে হবে। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, যেটা বাংলাদেশে বর্তমানে কয়েক বছর আগে উনি প্রয়াত হয়েছেন, ওনার ক্ষেত্রে একাধিক মামলা, একাধিক বিভিন্ন কিছু বিষয় রয়েছে। সেই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ কি বিষয় হয়েছে, উনি কি জন্য অপরাধী, কি বৃত্তান্ত, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আরও একাধিক যারা মৌলানা আছেন, একাধিক যারা বুদ্ধিজীবীরা আছেন, ব্লগাররা আছেন, যারা হাসিনা সরকারের বিরুদ্ধে, হাসিনার সমালোচনা করে কিছু কথা বলে, তাকেই হয় দেশ ছাড়তে হবে, নাহলে জেলে থাকতে হবে। লাইক ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে ঠিক সেমভাবে সেই জিনিসটাই হচ্ছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো ইউটিউবার, যদি কোনো ব্লগার, যদি কোনো স্বাধীন গণতন্ত্রপ্রিয় মুক্ত মনারা যদি কোনো কথা বলে, মুক্ত মনে যদি কোনো কথা বলে, তাদেরকে হয় জেলে থাকতে হবে, তা না হলে দেশ থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। আগামী দিনে ইউটিউবের জন্য, ফেসবুকে যারা ফেসবুক করেন, সোশ্যাল মিডিয়া করেন, তাদের জন্য কঠোর থেকে কঠোরতম আইন নরেন্দ্র মোদী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আনছেন শুধুমাত্র জনগণের কণ্ঠকে রোধ করার জন্য, নাগরিকের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য, বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য উনি আনছেন। লাইক হাসিনা, লাইক নরেন্দ্র মোদী, একে অপরের পরিপূরক। যেমন হিটলার ছিলেন, হাসিনা হচ্ছেন লেডি হিটলার, আর নরেন্দ্র মোদী হচ্ছেন পুরুষ হিটলার। হিটলারের উত্তরসূরি নরেন্দ্র মোদী, আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন লেডি হিটলার, হিটলারের উত্তরসূরি। এরা ঠিক একই কায়দায় চলছে। আমি আবারও বলছি, যদি কোনো শাসক মনে করে তারা স্বৈরাচারীভাবে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, রাজ্য চালাবে, বাংলাদেশকে দেখে শিক্ষা নিক, বাংলাদেশ থেকে তারা শিক্ষাটা নিয়ে নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করুক। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, মানুষ যখন ক্ষমতা তাদেরকে দিয়েছেন, মানুষের ক্ষমতা কাটতে পারেন। সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। হিটলারও ছাড় পায়নি, আর আমাদের দেশে যারা হিটলারের নামে, হিটলারের মতো যারা দেশ চালাচ্ছেন, তারাও ছাড় পাবেন না। মানুষ শেষ কথা বলবে, একদিন এদেরকেও ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালাতে হবে, গা ঢাকা দেওয়ার জন্য তৈরি হতে হবে। আমরা দেখলাম যখনই শুনলো, খবর চাউল হলো যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আসছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তির উপরে মানুষ চড়ে তার মূর্তিগুলো ভাঙার চেষ্টা করছে। কি বলবো? দেখুন, বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক মাস যাবৎ বা মাসাধিককাল ধরে একটা রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতা চলছে, এবং সেই অস্থিরতাটা বাড়াচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন। কারণ সেখানে আপনারা দেখেছেন, বা আমরা সকলেই দেখেছি, বিশ্বের মানুষ দেখছে, যে সেখানে ছাত্ররা গণতান্ত্রিক পথে শান্তিপ্রিয়ভাবে একটা আন্দোলন করছিলেন। তাদের আন্দোলন ছিল ছাত্রদের স্বার্থে, বাংলাদেশের আগামী ভবিষ্যতের স্বার্থে একটা আন্দোলন চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তিপ্রিয় নিরস্ত্র আন্দোলন। সেই আন্দোলনকে বন্ধ করার জন্য, সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশের সেনা নির্বিচারে
শত শত শতাধিক প্রাণ, অগণিত প্রাণ ছাত্রকে গুলি করে হত্যা করেছে। এর ফল, এর খেসারত দিতে হয়েছে হাসিনাকে, আগামী দিনেও দিতে হবে। সুতরাং ছাত্ররা যেখানে রাস্তায় নেমে আন্দোলন করছে, ছাত্ররা যেখানে তাদের নৈতিক দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনকে রোখার জন্য, সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য বুলেট চালানো হচ্ছে। এর মতো স্বৈরতন্ত্র, এর মতো নৃশংসতা, এর মতো বর্বরতা, এর মতো ব্রুটালিটি গোটা পৃথিবীতে আর কোথাও হয়েছে নাকি আমার জানা নেই। এই আধুনিক বা ভারতবর্ষে, আধুনিক বাংলাদেশে, আধুনিক বা গোটা বিশ্বে, আধুনিক জগতে কোথাও এমন ঘটনা হয়েছে বলে জানা নেই। বাংলাদেশ তার একটা উদাহরণ, যেখানে ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হলো, তার ফল হাসিনাকে দিতে হয়েছে। এবং আগামী দিনে যারা ছাত্রদের উপর হাত দেবে, যারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবে, তাদেরকেও একই পথে হাসিনার মতোই শাস্তি ভোগ করতে হবে, হাসিনার মতোই ফল ভোগ করতে হবে। এই বার্তাটাই আমি দিচ্ছি। এবং সারা গোটা পৃথিবীর রাষ্ট্রনেতারা, রাষ্ট্রপ্রধানরা, স্বৈরাচারী শাসকরা তারা দেখে জেনে নেক, তারা শিখে নেক, তারা বুঝে নেক যে স্বৈরাচার করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না।